এবং এও জানেন যে তিনি মানব সেবায় মাটির স্পর্শে এসে কতখানি মানুষের হৃদয়ে ঢুকে গেছেন। গতকাল অভিজ্ঞতা নিয়ে আসলাম আরেকবার, কারণ এর আগে তার বাড়িতে তারা মায়ের যে উৎসব হয়েছিল, আমরা গিয়েছিলাম এটিএন কলকাতার তরফ থেকে। 7,000-এর বেশি মানুষ এখানে জড়ো হয়েছিলেন সেই উৎসবে এবং তারা প্রসাদ খেয়েছেন, দেবদাসবাবুর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছেন, মায়ের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছেন। সে তো আমরা দেখেছি এটিএন কলকাতায়। এছাড়া গতকাল যখন শ্রীরামপুরে আমরা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা উপলক্ষে দেবদাসবাবুর কাছে এবং মাহেশের সেই রথের বিষয়টা তুলতে গেলাম, তখন আমরা দেখলাম যে প্রতি বছরের মতো দেবদাসবাবু এবারও মানবের সেবায় সেই জলছত্র শিবির খুলেছেন। আর সেই শিবির থেকে তিনি মেডিকেল ফ্রি মেডিকেল সার্ভিস, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ, পানীয় জল এবং মানুষের কত কাছে থেকে মাটির স্পর্শে থেকে মানুষকে সেবা করা যায় তার প্রমাণ রাখলেন। তার প্রমাণ কিন্তু আজকে 10:30টায় আমরা এটিএন কলকাতায় দেখেছি। অবশ্যই আবার সোম, বুধ, শুক্র দুপুর 3:05 থেকে 3:35 পর্যন্ত আবার আপনারা দেখতে পাবেন। আসলে দেবদাসবাবু শুধু জ্যোতিষশাস্ত্র নয়, তার চিন্তাধারায় যেন অন্য জগতের একটু, কারণ মানুষের সেবা করব, মানুষের হৃদয়কে জয় করব। জ্যোতিষশাস্ত্র তো আছেই, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষকে কিভাবে উপকৃত করা যায় সে তো আছেই। তার সান্নিধ্যে যারা এসেছেন, উপকৃত হয়েছেন, চিঠি লিখেছেন, সে তো আমরাও জানি, আপনারাও ফোনের মাধ্যমে দেখেন এখানে বা অনুষ্ঠানের মাধ্যমে বলেন, জানতে পারেন। কিন্তু দেবদাসবাবুর এই যে মানব সেবা, অ্যাম্বুলেন্স বা ফ্রি মেডিকেল সার্ভিস, এগুলো অন্য চিন্তাধারা এবং তার ভবিষ্যৎ চিন্তাধারা আরও অনেক উঁচু ধরনের, সে তো আস্তে আস্তে ক্রমপ্রকাশ্য। যাই হোক, আমাদেরও খুব ভালো লাগলো যে বহু মানুষ এই শিবির থেকে নানা প্রসাদ গ্রহণ করলেন এবং ফ্রি মেডিকেল সার্ভিস গ্রহণ করলেন। খুব ভালো লেগেছিল। আগামী দিনে আমরাও আবার দেখাবো আমাদের এটিএন কলকাতার সোম, বুধ, শুক্র। যাই হোক, আজকে উনি একটু শরীর খারাপ নিয়েও আমাদের আমন্ত্রণে আবার এসে উপস্থিত হয়েছেন। আপনারা ফোন করবেন 22479479 এই নম্বরে। আর আছি আমি অজয় ভদ্র, আছেন আপনাদের প্রিয় মানুষ, রাজগণক গবেষক জ্যোতিষী, যিনি ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজার সোসাইটির বিশিষ্ট গুণীজনদের বিচারে পেয়েছেন স্বর্ণ মুকুট। সে তো আপনারাও দেখেছেন, অনুষ্ঠানটি আমরা দেখিয়েছি ক্লিপ করে। যাই হোক, আপনারা ফোন করতে থাকুন। দেবদাসবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এটিএন কলকাতার তরফ থেকে, যে গতকাল আপনারা ওখানে গিয়ে আমরা দেখলাম যে মানুষের সেবায় আপনি কতটা মাটির স্পর্শে এসে দাঁড়িয়েছেন। খুব ভালো লাগলো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ দর্শকদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে এটিএন কলকাতা স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাতে এই ক্যামেরার পিছনে থেকে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা সকলের কাছে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের এবং সর্বোপরি এই মুহূর্তে তোমাদের জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন কলকাতায় সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময় শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। মানুষ আপনাকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা জ্ঞাপন করে, এই অভিজ্ঞতা যদি সামনাসামনি না দেখা যায় তাহলে বোঝা যায় না। এবং সেই অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি গতদিনেও এবং গতকালও সঞ্চয় করে আসলাম। খুব ভালো লাগে, আর সেই জন্যই আপনার পাশে বসে অনুষ্ঠান করতেও আমার ভালো লাগে। আর আপনার জ্যোতিষ জ্ঞান তো আছেই, সেই জ্ঞান তো মানুষ জানে, আমি বলবো না, তারাই ফোন করে বলেন। যাই হোক, আমরা যে বিষয়ে আপনি আলোচনা করছিলেন, কোন লগ্নের পক্ষে মারক গ্রহ কোনটি এবং কোথায় অবস্থান করলে কি ফল দিতে পারে, সেই বিষয়ে আমরা আজকে আবার আলোচনা করি। তাহলে এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে প্রতি রবিবার দিন রাত্রি 10:05 থেকে 11:05 এবং প্রতি বৃহস্পতিবার রাত্রি 10:15 থেকে 11:15 এই দুটি অনুষ্ঠান সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আমি তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্রেডিশন তথা আমাদের জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে এবং আলোচনা করতে করতে আমি এসে প্রবেশ করেছিলাম মারক গ্রহ এই বিষয়টিতে। অনেক দূর আলোচনা এগিয়ে গিয়েছে, আলোচনাকে আরো এগিয়ে নিয়ে যাব। যারা তোমরা এর আগে নবতারা চক্রের উত্তর দিয়েছিলে বা সঠিকভাবে উত্তর দিতে পারোনি বা সঠিক উত্তর দিয়েও প্রাইজ লাভ করতে পারোনি, আমি তোমাদের জন্য বলছি, আমি আরো একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। সেটি হলো, মিথুন লগ্নের পক্ষে মারক গ্রহ কে বা কারা? মিথুন লগ্নের পক্ষে মারক গ্রহ কে বা কারা?
এই প্রশ্নের অনেক উত্তর আমার কাছে এসে পৌঁছেছে, তবু আরো এক সপ্তাহ তোমাদের কাছে সময় আছে এই প্রশ্নের সঠিক উত্তর আমার কাছে লিখে পাঠানোর জন্য। আমি আজকেও তা বলে দেব, আলোচনার মাধ্যমে তোমরা শুনে নেবে এবং সেটিকে নোট করে নেবে। যারা তোমরা আমার কাছে সঠিক উত্তর পাঠাবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3 ব্যক্তিকে। এবং যে স্বর্ণালী মুহূর্তে এদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে সেই স্বর্ণালী মুহূর্তকে ক্যামেরায় বন্দি করে দেখানো হবে এই এটিএন কলকাতা টিভি মিডিয়া এবং সিটিভিএন টিভি মিডিয়াতে। তাহলে তোমরা তৈরি হয়ে পড়ো, আমি আলোচনা শুরু করছি। আলোচ্য বিষয় মারক গ্রহ। তাহলে আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে 5 নম্বর ঘর পর্যন্ত, 6 জাস্ট ঢুকেছি, আমি 6 শুধুমাত্র প্রবেশ করেছি। তাহলে যে মারক গ্রহ কে বা কারা তা তো আমরা জেনে ফেলেছি, আবার যদিও আজকে বলে দেব, কিন্তু আমরা জেনে ফেলেছি যে আমাদের জীবনের পক্ষে ক্যান্সার বা এইডস এক অন্যতম ভয়ানক রোগ। কিন্তু শুধুমাত্র যে ক্যান্সার ভয়ানক রোগ তা জানলেই হবে না, এবার আমাদের জেনে ফেলতে হবে যে কোথায় আমাদের শরীরে কোন অঙ্গ ক্যান্সার দ্বারা আক্রান্ত হলে আমরা কি কি সমস্যায় জর্জরিত হয়ে পড়ব। অর্থাৎ এই মারক গ্রহগুলো আমাদের জীবনের কোন বিষয়গুলোকে, কোন দিকগুলোকে আক্রান্ত করবে। হতে পারে যে তোমার স্বাস্থ্যকে আক্রান্ত করবে, হতে পারে যে তোমার অর্থনৈতিক জীবনকে আক্রান্ত করবে, হতে পারে যে তোমার পারিবারিক শান্তিকে আক্রান্ত করবে, আবার হতে পারে যে তোমার বিবাহ ও বিবাহিত জীবনকে আক্রান্ত করবে, হতে পারে তোমার সন্তান জীবনকে আক্রান্ত করবে, হতে পারে জমি বাড়িগত সমস্যা, মামলা মকদ্দমা, মিথ্যে অপবাদ নিয়ে আসবে তোমার জীবনে। এই মারক গ্রহগুলো আমাদের কিভাবে জর্জরিত করবে সমস্যা দ্বারা তা আমি আলোচনা শুরু করেছিলাম। আলোচ্য বিষয় আজকে 6 নম্বর ঘর। তাহলে আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি, তোমরা শুনতে থাকবে এবং মিলিয়ে নেবে তোমাদের জন্মকুণ্ডলী। যদি আমাদের 6 নম্বর ঘরে মারক গ্রহ থাকে তাহলে আমাদের জীবনের কোন কোন সমস্যাগুলো দেখা দেবে। ইতিপূর্বে আমি তোমাদেরকে বহুবার বলেছি যে 6 নম্বর ঘরটি একটি অশুভ ঘর। কেন, কি জন্য 6 নম্বর ঘরটি অশুভ ঘর? এতগুলো ঘর থাকতে আমাদের শাস্ত্রকারগণ 6, 8 এবং 12 নম্বর ঘরকে কেন খারাপ ঘর বলেছেন। তোমরা মিলিয়ে দেখো তোমাদের জন্মকুণ্ডলী। আমি ধরে নিয়েছিলাম যে আমাদের লগ্ন আছে এখানে, যার যেখানে লগ্ন লেখা আছে তোমরা সেখান থেকে কাউন্টিং শুরু করবে। 1, 2, 3, 4, 5, 6 এটি হলো 6 নম্বর ঘর। এই কর্কট লগ্নের পক্ষে যদি তোমার লগ্ন হয় কর্কট, যার যেখানে লগ্ন লেখা আছে সেখান থেকে কাউন্টিং করতে হবে। যদি তোমার এখানে লেখা থাকে লগ্ন তাহলে গুনতে হবে 1, 2, 3, 4, 5, 6, তাহলে তোমার জন্য 6 নম্বর ঘর হবে এটা। কিন্তু আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই কর্কট লগ্ন ধরে নিয়েছি। যদি এখানে তোমার মারক গ্রহ থাকে বা যদি ষষ্ঠপতির সাথে মারক গ্রহ যুক্ত হয়ে যায়, ষষ্ঠপতি অর্থাৎ এই ঘরটির মালিক, অর্থাৎ এই ক্ষেত্রে এই ঘরটি হলো ধনু আর এর মালিক হলো বৃহস্পতি। যদি বৃহস্পতির সাথে মারক গ্রহ, দেখবো তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। প্রথম ফোনের মালিক কে হয়ে গেছেন দেখিনি। হ্যালো, নমস্কার। বাবু, আমি শুভজিৎ বলছিলাম বেহালা থেকে। শুভজিৎ কি? শুভজিৎ সাহা। শুভজিৎ সাহা, বলুন। আমার ডেট অফ বার্থ 5/1/1984। 5/1/1984, সকাল 10:30। সকাল 10:30, কলকাতা। বাহ, থ্যাংক ইউ। এত সুন্দরভাবে বললেন এবং বিষয়টা আপনি খুব জানেন মনে হয়। আমি দেবদূত প্রোগ্রাম প্রতিদিন দেখি, মানে যখনই শুনি আমি। আচ্ছা, বলুন। আমার রাশি লগ্নটা তো বলবেন। আচ্ছা, হ্যাঁ। তুমি বলো যে 5 আপনার প্রশ্ন জানুয়ারি হ্যাঁ। 1984 সেদিন কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার। এবং হচ্ছে তোমার কি মকর রাশি এবং হচ্ছে মীন লগ্ন? হ্যাঁ, আমার মকর রাশি, মীন লগ্ন। হ্যাঁ। আচ্ছা শুভজিৎ বাবু, আপনার প্রশ্ন কি বলেন? আমার প্রশ্ন হচ্ছে আমার সরকারি চাকরি কবে হবে? সরকারি চাকরি?
হ্যাঁ, আর হচ্ছে আমার ওই মীন লগ্নের ক্ষেত্রে মারক গ্রহ কোনটা, ওটার আলোচনাটা আমি ঠিক শুনতে পাইনি। ঠিক আছে, আমি আলোচনা আর হচ্ছে- করছি। আর ব্যাপার হচ্ছে আমার ওই মানে বাড়ি ঘর কবে হবে। ঠিক আছে, আপনারা যখন অনুষ্ঠান দেখবেন না, আমি অ্যাডভাইস করছি আপনাদের একটা টেপ রেকর্ডার সামনে রেখে দেবেন, অনেক কিছু শিখে নিতে পারবেন। মানে ওই যে একটা অ্যাড আমি শুনেছিলাম, লিখতে লিখতে লাভ হয়ে যায়, তাই শিখতে শিখতে জ্যোতিষ হয়ে যায় আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি আমার পার্ট 2 পরীক্ষা দিয়েছি, রেজাল্ট একটু বলে দিলে খুব ভালো হয়। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে, অতীব মহত্বপূর্ণ প্রশ্ন যে সরকারি চাকরি হবে কিনা। তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী, যাদের তোমাদের সরকারি চাকরি সম্পর্কে প্রশ্ন রয়েছে, তাহলে ওর হচ্ছে মকর রাশি এবং হচ্ছে মীন লগ্ন এবং শ্রবণা অর্থাৎ হচ্ছে যে 22 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জন্ম, বৈশ্যবর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে সেটি হলো, যেখানে লগ্ন হলো এই মীন, তাহলে যে কোনো মানুষের জীবনে তার জীবিকা জীবন বা তার কর্মজীবন বিচার করতে হবে সর্বদা লগ্ন থেকে অ্যান্টি ক্লক 10 নম্বর ঘর থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি ধনুতে, আর এর মালিক হলো বৃহস্পতি। এবং আরো মহত্বপূর্ণ বিষয় হলো যে এই মীন লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো বৃহস্পতি, অর্থাৎ যে গ্রহ তাকে সার্বিক সফলতা দেবে, অর্থাৎ তার শিক্ষা এবং হচ্ছে কর্মজীবন সব জীবনে তাকে সফলতা দেবে। এবং যে কোনো জন্মকুণ্ডলীতে সরকারি চাকরি বিচার করতে হয় সর্বদা রবি গ্রহ থেকে, অর্থাৎ রবি যদি আমাদের জন্মকুণ্ডলীতে ভালো অবস্থায় থাকে তাহলে আমরা জীবনে সরকারি চাকরি লাভ করতে পারি। আর এখানে এই রাজ্যকারক গ্রহ হলো বৃহস্পতি এবং এই লগ্নের পক্ষে মুখ্য মারক হলো বুধ। আর বুধ এবং বৃহস্পতি এখানে কর্মস্থানে একসাথে আছে। এবং ভক্তগণ, আরো যেটি লক্ষ্য করবার বিষয় সেটি হলো বুধ প্লাস বৃহস্পতি ইজ ইকুয়াল টু ধননাশ যোগ। তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো, যদি তোমাদের জন্মকুণ্ডলীতে বুধ এবং বৃহস্পতি একসাথে থাকে অথবা 7 ঘর দূরে থাকে, তাহলে জীবনে আর্থিক শক্তি লাভ করা তোমাদের পক্ষে কঠিন থেকে কঠিনতর হয়ে পড়বে বা অসম্ভব হয়ে পড়বে। তাই এক্ষেত্রে এইখানে অর্থাৎ এই কর্মস্থানে এই ধননাশ যোগ জীবনে উন্নতির ক্ষেত্রে এক অতীব বড় অন্তরায়। এবং এর সাথে বসে আছে এখানে রবি। এখানে রবি থাকা কোনো খারাপ নয়, তার কারণ এই ঘরটি হলো বৃহস্পতির এবং বৃহস্পতির সাথে রবির হলো মিত্রতার বা বন্ধুত্বের সম্পর্ক। সেই জন্য তুমি অবশ্যভাবে বুধ বৃহস্পতি ধননাশ যোগের প্রতিকার করবে এবং অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলীতে এই ধরনের সমস্যা আছে, তোমরাও আর দেরি না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। আর শুভজিৎ বাবু, স্ক্রিনে দেবদাস বাবুর ফোন নাম্বার যাচ্ছে, আমার মনে হয় আপনার সুন্দর জীবনের জন্য যোগাযোগ করে নিতে পারেন, নোট করে নিন ফোন নাম্বার। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো যে 6 নম্বর ঘরের মালিকের সাথে যদি রাজ্যকারক গ্রহ, অর্থাৎ আবার আমি সেই জায়গাটা বলছি, এখানে আমি ধরে নিয়েছিলাম যে লগ্ন এটি, এখান থেকে 1 2 3 4 5 6 এই 6 নম্বর ঘরের মালিকের সাথে যদি রাজ্যকারক গ্রহ এবং মারক গ্রহ একই সাথে থাকে, অথবা যদি 6 নম্বর ঘরে মালিকের সাথে মারক গ্রহ থাকে, এক্ষেত্রে মারক গ্রহ হলো শনি এই লগ্নের ক্ষেত্রে, এবং 6 নম্বর ঘরে মালিক হলো বৃহস্পতি, অথবা যদি এখানে মারক গ্রহ থাকে, তাহলে কি খারাপ প্রভাব দেখা দেবে। এই 6 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে রোগ এবং হচ্ছে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, শত্রু, মামলা, মিথ্যে অপবাদ, অপহরণ, রিপু এবং শোক, অর্থাৎ সবগুলি খারাপ জিনিস। অর্থাৎ মৃত্যু নয় কিন্তু মৃত্যু সম যন্ত্রণাদায়ক। একেতেই তো মারক গ্রহ মৃত্যু প্রদান করে না, কিন্তু মৃত্যু সম যন্ত্রণা প্রদান করে।
আর তার সাথে যদি 6 নম্বর ঘর যুক্ত হয়ে যায় তো তা শত্রুর হাতে মারণ অস্ত্রের মতো। অর্থাৎ যদি উগ্রবাদী কোন সংস্থার হাতে যদি অ্যাটম বম পৌঁছে যায় তাহলে দেশের নিরাপত্তা যতটা অস্থিরতার মধ্যে থাকবে, যতটা অনিশ্চয়তার মধ্যে থাকবে, ঠিক সেই রকম যদি 6 নম্বর ঘরের মালিকের সাথে মারক গ্রহ যুক্ত হয়ে যায় অথবা যদি 6 নম্বর ঘরে মারক গ্রহ থাকে তো জানবে যে তোমার জীবনে নিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং তা তোমাকে সমস্যা দ্বারা জর্জরিত করবেই। যারা তোমরা জীবনে ভারী থেকে ভারী শোক পেয়েছো, যারা তোমরা রোগ ভোগ দ্বারা আক্রান্ত, যারা তোমরা মামলা মোকদ্দমা দ্বারা জর্জরিত, যারা শত্রুতা দ্বারা তোমরা জর্জরিত, জমি বাড়িগত সমস্যা দ্বারা জর্জরিত, শরীরে কোনো অঙ্গ হানি ঘটেছে বা কোনো বড় অ্যাক্সিডেন্ট, অবশ্যভাবে তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো যে তোমাদের 6 নম্বর ঘরে মারক গ্রহ আছে বা 6 নম্বর ঘরে মালিকের সাথে মারক গ্রহের সম্পর্ক আছেই আছে। ফিরে আসবো, কিন্তু তার আগে দেখে নেব যে কে আছেন টেলিফোনে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার জেঠুবাবুকে নমস্কার। নমস্কার। আমি তরুণ দাস বলছি গ্রিসপার্ক থেকে। তপন দাস? তরুণ দাস। তরুণ দাস, বাহ, বলুন। বলো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আমার আশ্বিন মাসের 8 তারিখে জন্ম। না না, ইংরেজি বলুন। ইংরেজি? আমার 28 বছর বয়স আমার। না না, ডেট তুমি অফ বার্থ? ডেট অফ বার্থ কি জানো? হ্যাঁ, 1976। পুরোটা বলুন। ডেটটা জানো? 8 অক্টোবর। হ্যাঁ, এইভাবে বলুন, সময়টা নষ্ট হয়ে যায়। 8 অক্টোবর 1976। সময় সকাল 8টার পর। সকাল 8:05 এরকম। 8:05। কোথায় জন্মেছেন? আমি কলকাতা। কলকাতা, হ্যাঁ, এইভাবে বললে তাতে বলে সুবিধা হয়, অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তাহলে তুমি বলো যে 8ই অক্টোবর 1976 সেদিনকে ফ্রাইডে বা শুক্রবার ছিল? শনিবার ছিল। না, তুমি ভুল বলছো, আমি খুব দুঃখিত, আর আমি তোমাকে সময় দিতে পারছি না। আচ্ছা, আপনি আবার পরে জেনে ফোন করবেন। হ্যাঁ, যারা তোমরা অ্যাকচুয়াল ডেট অফ বার্থ জানো তোমরা টেলিফোনে আসবে, কারণ তোমরা বুঝতে পারছো যে এই এটিএন কলকাতা চ্যানেল সুদূর প্রসারী। সেখানে মানুষ বসিরহাট থেকে ফোন করছেন, তারা হচ্ছে নদিয়া থেকে ফোন করছেন, সুতরাং অনেক দূর থেকে তারা হচ্ছে ফোন করছেন, ওদিকে মিদনাপুর থেকে ফোন করছেন। সুতরাং হচ্ছে যে অসংখ্য ভক্ত এখানে লাইন পাওয়ার জন্য অপেক্ষা করেন। সুতরাং তোমরা যারা অ্যাকচুয়াল ডেট অফ বার্থ জানো তোমরা টেলিফোনে আসবে। বাকিরা দিন নিরাশ হবার কারণ নেই, তোমরা তোমাদের জন্মকুণ্ডলী মিলিয়ে দেখতে থাকো। তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম অতীব মহত্বপূর্ণ আলোচনা। তাহলে এই 6 নম্বর ঘর হলো আমাদের জীবনের সমস্ত রকম সমস্যার কারণ। যদি আমরা মৃত্যু একবার প্রাপ্ত হয়ে যাই তো আমরা এই পার্থিব জগতে আর কোনো সমস্যা দ্বারা জর্জরিত হব না। কি করে আমরা সমস্যা দ্বারা জর্জরিত হব যদি এই দেহের মধ্যে প্রাণ না থাকে? আমাদের এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ সংগ্রাম আছে এবং ততক্ষণ আমরা সমস্যার সাথে লড়াই করব বা সমস্যা দ্বারা জর্জরিত হব। তাহলে চিন্তা করো যে এই 6 নম্বর ঘর আমাদের জীবনে যাবতীয় যন্ত্রণা নিয়ে আসে, যাবতীয় যন্ত্রণা, এমনকি মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, মিথ্যে অপবাদ, রোগ ভোগ, শোক, আপনজনের মৃত্যু, কোনো দামি সম্পত্তি বা বস্তু হারিয়ে যাওয়া বা তা হাতছাড়া হয়ে যাওয়া ইত্যাদি সমস্ত প্রকার সমস্যার জন্য দায়ী থাকে এই 6 নম্বর ঘর। এবার আমরা জানবো যে 7 নম্বর ঘর সম্পর্কে। 7 নম্বর ঘর সম্পর্কে জানবার আগে অসংখ্য ভক্ত আমাকে একবার করে একটি বিষয় উল্লেখ করতে বলেছে। আমি সেই জায়গাটি একবার আলোচনা করে আমি 7 নম্বর ঘর সম্পর্কে আলোচনা করব। সেটি হলো যে কোন ঘরের মালিককে, যারা তোমরা সমস্যা এবং সমাধান অনুষ্ঠান অনেক আগে থেকে দেখতে পারোনি, এইরকম ফোন আমার কাছে প্রচুর এসেছে। আমি সেই জায়গাটা একবার আলোচনা করছি যে কোন ঘরের মালিককে। এই ঘরটি হলো মেষ, এর মালিক হলো মঙ্গল। এই ঘরটি
হলো বৃষ, এর মালিক হলো শুক্র। এই ঘরটি হলো মিথুন, এর মালিক হলো বুধ। এই ঘরটি হলো কর্কট, এর মালিক হলো চন্দ্র। এই ঘরটি হলো সিংহ, এর মালিক হলো রবি। এই ঘরটি হলো কন্যা, এর মালিক হলো বুধ। এই ঘরটি হলো তুলা, এর মালিক হলো শুক্র। এই ঘরটি হলো বৃশ্চিক, এর মালিক হলো মঙ্গল। এই ঘরটি হলো ধনু, এর মালিক হলো বৃহস্পতি। এই ঘরটি মকর, এর মালিক হলো শনি। এই ঘরটি কুম্ভ, এরও মালিক শনি। এবং এই ঘরটি মীন, এর মালিক হলো বৃহস্পতি। ফিরে আসবো একটি সুন্দর গল্পের মাধ্যমে। তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি প্রবীর বলছি টালিগঞ্জ থেকে। প্রবীর কি? প্রবীর দাস। হ্যাঁ, বলো। পুরো নামটা বলুন। হ্যাঁ, প্রবীর দাস টালিগঞ্জ থেকে। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হলো 3 আগস্ট 3 অগস্ট 1975। 1975। সময়? সময় হলো দুপুর 12:40। দুপুর 12:40। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতা। কি জানতে চাইছেন প্রবীর বাবু? আমার অর্থনৈতিক এবং চাকরি সম্বন্ধে। আচ্ছা, সার্ভিস করেন? আমি ওই টেলিফোনে কাজ করছি মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি বলো যে 3 আগস্ট 1975 সেদিন কি সানডে ছিল? হ্যাঁ, সানডে ছিল। এবং হচ্ছে তোমার কি বৃষ রাশি এবং হচ্ছে তুলা লগ্ন? বিশ্বরাশি তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র। হ্যাঁ, খুব ভালো লাগলো। ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি দেখতে থাকুন। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তোমার হচ্ছে বৃষ রাশি তুলা লগ্ন রোহিণী, অর্থাৎ হচ্ছে যে 4 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, কৃষ্ণ পক্ষের একাদশী তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ এবং হচ্ছে নরগণ। এখানে তুমি যে প্রশ্ন করেছো সেটি হলো যে তোমার কর্মজীবন সম্পর্কে কি আছে, তাই তো? হ্যাঁ। এছাড়া কি আর কোনো আর্থিক, প্রশ্ন করেছে? আর্থিক বিষয়। এবং আর্থিক বিষয় সম্পর্কে আমি আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। তাহলে তোমার লগ্ন কোনটা? লগ্ন হলো এটা, লগ্ন হলো এটা। তাহলে যে কোনো জন্মকুণ্ডলীতে 10 নম্বর ঘর থেকে বিচার করতে হয় কি? তার কর্মজীবন। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 তোমার এই 10 নম্বর ঘর থেকে বিচার হবে কর্মজীবন। অতীব মহত্বপূর্ণ এই জন্মকুণ্ডলী। তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী যে কি আছে তোমাদের জন্মকুণ্ডলীতে। এই ঘরটি হলো কর্কট, এর মালিক কে? এর মালিক হলো চন্দ্র। এই চন্দ্র এখানে আছে, এইখানে। কিন্তু সেই চন্দ্র ভালো ফল দেবে না। কেন, কি জন্য? দেবদাস বাবু, আপনি আমাদের শিখিয়েছেন যে বৃষতে চন্দ্র শক্তিশালী, কিন্তু আপনি কেন বলছেন যে এই চন্দ্র ভালো ফল দেবে না? তার কারণ হচ্ছে যে 1 নম্বর পয়েন্ট হলো যে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 এই চন্দ্র 8 নম্বর ঘরে পড়ে গেছে। অপরদিকে এখানে চন্দ্র একানেই, চন্দ্রের সাথে আছে কেতু, অর্থাৎ উল্টো দিক থেকে রাহুর দৃষ্টি এসে চন্দ্রের উপর পড়ে এই চন্দ্রের গুণাগুণকে নষ্ট করছে। তাহলে অনার অফ দ্য 10th হাউস, যে গ্রহ তাকে ভালো কর্ম প্রদান করবে, সেখানে ভালো অবস্থায় নেই। এবং এখানে চন্দ্র গ্রহণযোগে আক্রান্ত হবার জন্য মানসিক অস্থিরতা তার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবার দেখতে হবে এই ঘরে কে বসে আছে। এই ঘরে বসে আছে রবি, ঘরটি হলো চন্দ্রের, সেই ঘরে আছে রবি। কিন্তু এই রবিও ভালো ফল প্রদান করতে পারবে না। তার কারণ এর সাথে আছে শনি। রবি বুধ শনি আছে। রবি বুধ হলো বুধাদিত্য যোগ। কিন্তু এই বুধাদিত্য যোগ, অর্থাৎ এই বুধাদিত্য যোগ থাকলে যে সুন্দর বুদ্ধিমত্তা মানুষের মধ্যে থাকে তা সে এখানে কর্মজীবনে প্রয়োগ করতে পারবে না। আমি তোমাদের বহুবার বলেছি যে রবি ছাড়া জীবন অন্ধকার। 1975 সাল 1975 জন্মগ্রহণ করেও আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সে জব স্যাটিসফ্যাকশন পায়নি। তার কি কারণ? তার কারণ হলো যে রবি এখানে ভালো অবস্থায় নেই এবং তার সাথে সাথে এখানে চন্দ্র গ্রহণযোগে আক্রান্ত, যে চন্দ্র তার কর্মপতি। তাহলে দেখলে যে গ্রহরা কিভাবে মানুষের জীবনে কথা বলে ওঠে। আর কি আছে এই জন্মকুণ্ডলীতে? এখানে আছে লগ্ন এবং এখান থেকে 1 2 3 4 5 6 7 এখানে আছে মঙ্গল। লগ্নের সপ্তমে আছে মঙ্গল। তাহলে এটি কি হলো? ভৌম দোষ। তাহলে কি ডিভোর্স হবে বা তার কি বিবাহিত জীবনে সমস্যা আসবে? না, আসবে না। কি জন্য?
কি জন্য এখানে সমস্যা আসবে না? দেবদাস বাবু, আপনি আমাদের শিখিয়েছেন যে লগ্ন থেকে অ্যান্টি ক্লক 7 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে তাহলে তা ভৌম দোষ, তাহলে অবশ্যভাবে বিবাহিত জীবনে সমস্যা আসে। কিন্তু যেহেতু সে এখানে সঠিকভাবে সময় নষ্ট না করে তার ডেট অফ বার্থ বলতে পেরেছে বলে কি আপনি বলছেন যে তার এখানে সমস্যা আসবে না? না, তা নয়। তার কারণ এখানে মঙ্গলের সাথে মিলিত হয়েছে বৃহস্পতি। এখানে সপ্তমে মঙ্গল হলো ভৌম দোষ, কিন্তু তার সাথে এখানে বৃহস্পতি মিলিত হয়ে এখানে সৃষ্টি হয়েছে গুরু মঙ্গল যোগ। গুরু অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গল অর্থাৎ হচ্ছে মঙ্গল গ্রহ, এটি হলো গুরু মঙ্গল যোগ। তাহলে তোমার বিবাহ এবং বিবাহিত জীবন শুভ আছে, কিন্তু তার থেকে অনেক গুণ সমস্যায় আছে তোমার এখানে কর্মজীবন। এক্ষেত্রে অবশ্যভাবে তোমাকে গ্রহণযোগ এবং বীজযোগের প্রতিকার করতে হবে, অন্যথায় কিন্তু কর্মজীবনে উন্নতি লাভ কখনোই সম্ভব হবে না। সেজন্য তুমি অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। এবং ফোনটা শুনেও মনে হলো কর্মজীবনে কিন্তু স্যাটিসফাইড নয় উনি। যাই হোক, আলোচনা তাহলে আমি যে জায়গাটা নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আমরা জেনে ফেলেছি যে কোনগুলো কার ঘর। যদিও তোমরা অনেকেই জানো, তবু বেশ কিছু ভক্ত আমাকে ফোন করেছেন বলেই আজকে এই আলোচনা। তাহলে আমি আবার সেই মারগ্রহে আলোচনায় যাব। তার আগে একটা ছোট্ট গল্প বলবো যে আমরা যখন সেই মোগল সাম্রাজ্যের ইতিহাস পড়তাম, সেই সময় আমরা জানতাম যে সবার আগে এখানে ভারতে এসেছিলেন বাবর, তারপরে হুমায়ুন, তারপর আকবর। কেমন একটা গোলমেলে হয়ে গেল, কোথায় যেন শাহজাহান, জাহাঙ্গীর হারিয়ে গেল। তখন আমাদের টিচাররা বলতেন যে খুব সোজা একটা ফর্মুলা, বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে। বাবার মানে হচ্ছে বাবর, হলো থেকে হুমায়ুন, আবার থেকে আকবর, জ্বর থেকে জাহাঙ্গীর, সারলো থেকে শাহজাহান, ঔষধে থেকে ঔরঙ্গজেব। তারপরেই ঘটেছিল সেই মোগল সাম্রাজ্যের পতন। তাহলে ঠিক সেই রকমই একটি গল্প মাধ্যমে যদি আমরা এই ঘরগুলোকে মনে রাখি, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই অ্যাস্ট্রোলজিকে আমাদের মনে বসিয়ে নিতে পারবো। সেটি কি? সেটি হলো যে এই যে 12টা ঘরের কি কি কারণ সব বলেছি, আজকে আর তত বলবার সময় নেই। শুধু এই ঘরকে মনে রাখার একটি ছোট্ট সূত্র আমি তোমাদের কাছে বলবো। সেটি হলো যে এই যে 12টা ঘরের মধ্যে রবি বলল যে আমি এই সৌরজগতের পিতা, তাই আমার একটা ঘর চাই। সে এই সিংহের ঘরটিকে নিয়ে বসে পড়ল, অর্থাৎ এই সিংহ হলো রবির নিজের ঘর। এই সমগ্র জন্মকুণ্ডলিতে রবির একটি মাত্র ঘর, তা হলো সিংহ। আবার দেখে নেব যে ফোনে কে রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার। আমি ইছাপুর থেকে অর্পিতা চ্যাটার্জি বলছি। নমস্কার। দেবদাস বাবুকে আমার প্রণাম জানাচ্ছি, আর অজয় বাবুকে আমার নমস্কার। নমস্কার আপনাকে। বলুন। আমার 1980 সালের 8ই সেপ্টেম্বর জন্ম। 8ই সেপ্টেম্বর 1980, দুপুর 11:45। 11:45। বলুন, কোথায় জন্ম? ইছাপুর। আচ্ছা, কি জানতে চাই? আমার প্রশ্ন হচ্ছে আমার সরকারি চাকরি হবে কিনা, আচ্ছা, আর আমার পড়াশোনা মানে আমার আগে অনেক এডুকেশনটা বাড়ানোর ইচ্ছা আছে, সেটা আমি কতদূর করতে পারবো। ঠিক আছে। আচ্ছা মা, তুমি বলো যে 8ই সেপ্টেম্বর 1980 সেদিন কি সোমবার ছিল? হ্যাঁ। এবং মা তোমার কি সিংহ রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন? আমার মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন। মিথুন রাশি মা, আবার বলছি। হ্যাঁ। 8ই সেপ্টেম্বর 1980 সাল। 1980 সেদিন ছিল সোমবার। সকালবেলা 11:45 তোমার হচ্ছে ইছাপুরে জন্ম। হ্যাঁ। তাহলে মা তোমার সিংহ রাশি, সিংহ থেকে মিথুন মা অনেক দূর। ইতিপূর্বে তোমার যে জন্মকুণ্ডলী আছে মা, ওটি ভুল আছে। আচ্ছা, ঠিক আছে। আর ওনার ক্যালকুলেশন কিন্তু পারফেকশন, পারফেক্ট আর কি। আচ্ছা মা, আমি সেগুলোকে বলছি, তুমি নোট করে নাও এবং আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, ঠিক আছে অর্পিতা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। তাহলে এখানে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, তোমার হচ্ছে সিংহ রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন, মঘা অর্থাৎ হচ্ছে যে 10 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, এবং হচ্ছে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ ও দেবারী গণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তুমি এখানে সরকারি চাকরি সম্পর্কে তুমি এখানে প্রশ্ন করেছ। তাহলে তোমার লগ্ন কোনটা? তোমার লগ্ন হলো এটা। আর এই বৃশ্চিক লগ্নের পক্ষে রাজযোগ কারো গ্রহ কে?
সে হলো বৃহস্পতি। আর এই জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় বসে আছে? আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে বৃহস্পতি 10 নম্বর ঘরে, অর্থাৎ তোমার হচ্ছে কর্মস্থানে, সেখানে রবির ঘরে বসে আছে। এখানে আছে রবি বৃহস্পতি, রবির সাথে বৃহস্পতির মিত্রতার বা বন্ধুত্বের সম্পর্ক, এটি অতীব শুভ। শুধু তাই নয়, তার সাথে বসে আছে চন্দ্র, এটি অতীব সুন্দর গজ কিশোরী যোগ, যা 1000 জন্মকুণ্ডলীর মধ্যে একটি জন্মকুণ্ডলীতে পাওয়া যায়। এত সুন্দর গজ কিশোরী যোগ। অনেক ক্ষেত্রে এখানে বৃহস্পতির সাথে রাহু, কেতু, শনি ইত্যাদি যুক্ত হয়ে গজ কিশোরী যোগের সুফলকে নষ্ট করে দেয়, কিন্তু তা এখানে নষ্ট হয়নি। সুতরাং ভাবে তুমি অবশ্যভাবে সরকারি চাকরি লাভ করবে, শুধু না করবেই করবে, এবং উচ্চ পদও তুমি অধিগ্রহণ করবে, হতে পারে না হবেই। কিন্তু কি জন্য? কিন্তু এখানে তোমার জন্মকুণ্ডলীর যা অবস্থান আছে তা হলো কি, যে তোমার এখানে তোমার আছে কেতু, এবং এখানে তোমার আছে রাহু, এবং এই জন্মকুণ্ডলীতে 1 2 3 4 5 এখানে 5টি ঘরে কোনো গ্রহ নেই, সমস্ত গ্রহগুলো এই দিকে আছে। সুতরাং মা এটা কি হলো? এটা হলো পূর্ণ কাল সর্প যোগ। সুতরাং অবশ্যভাবে তোমাকে এখানে এই কাল সর্প যোগের প্রতিকার করতে হবে, এবং এই কাল সর্প যোগের প্রতিকার করলে এই যে সুন্দর গজকেশরী যোগ তোমার যে 10 নম্বর স্থানে সৃষ্টি হয়েছে তা তোমাকে সুফল প্রদান করতে পারবে, অন্যথায় কিন্তু সুফল প্রদান করতে পারবে না। সেই জন্য মা এত সুন্দর গজকেশরী যোগের সুফল লাভ করবার জন্য তুমি আগে থেকেই অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। সেক্ষেত্রে আমার মনে হয় অর্পিতা স্ক্রিনে দেবদাসবাবু ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিন এবং যোগাযোগ করে নেবেন। এবং আরো একটি বিষয়, যে সমস্ত প্রকার কিন্তু সন্তান গঠিত সমস্যার জন্য দায়ী থাকে কালসর্প যোগ এবং পঞ্চমে বৃহস্পতি, যা আমি তোমাদের বহুবার বলেছি। সেই জন্য যেন তোমার সন্তান জীবন শুভ হয়, সেই জন্য তুমি অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে, এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ আছে, তোমরাও যেন শোক নামক মৃত্যু দ্বারা জর্জরিত না হয়ে পড়ো, সন্তান শোকে জর্জরিত না হয়ে পড়ো, সেই জন্য আগে থেকেই তোমরা গ্রহ প্রতিকার করবে। তাহলে আমি যে জায়গাটা নিয়ে আলোচনা করছিলাম, যে বাবার হলো আবার জ্বর সাল ঔষধে, আমরা কিভাবে মনে রাখবো এতগুলো ঘরের মধ্যে? যারা আজকে নতুন অনুষ্ঠান দেখছো বা খুব বেশি মনে রাখতে পারো না, যে কিভাবে আমরা মনে রাখবো কোন ঘরটি কার, আমি খুব ছোট্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে যে রবি বলল যে আমি এই সৌরজগতের মালিক, আমার একটি ঘর চাই, সে এই ঘরটি নিয়ে নিল, সিংহের মালিক হলো রবি, আর এই সমগ্র জন্মকুণ্ডলীতে রবির একটি মাত্র ঘর, তা হলো সিংহ। তখন চন্দ্র বলল যে রবি তুমি হচ্ছে দিনের রাজা, কিন্তু রাতের রানী হলো আমি, সুতরাং আমার একটি তো ঘর চাই, তা হচ্ছে তোমার পাশের ঘরটি। সুতরাং হচ্ছে যে কর্কট এই ঘরটি নিয়ে নিল চন্দ্র। বারবারই বলছি, এটি শুধুমাত্র গল্পের ছলে মনে রাখবার জন্য, এর পেছনে কিন্তু কোনো প্রকার পৌরাণিক ব্যাখ্যা নেই বা কোনো প্রকার কিন্তু যুক্তির ব্যাখ্যা নেই, শুধুমাত্র মনে রাখবার জন্য, এটা একটি থিওরি। তাহলে সে বলল যে আমার এটি হলো আমার ঘর। তখন অন্যান্য গ্রহরা বলল যে আমারও ঘর চাই, বুধ সব থেকে ছোট গ্রহ, সে বলল যে তাহলে আমার দুটো ঘর চাই। ঠিক যেরকম বাড়ির বাচ্চারা বলে ওঠে আমি খাবো কিন্তু দুটো বিস্কুটস, আমি খাবো কিন্তু দুটো কেক, আমি খাবো কিন্তু দুটো কোল্ড ড্রিঙ্কস, একটাই তাদের মন ভরে না। সে বলল আমার দুটো ঘর চাই। তখন সে একটি ঘর নিল এখানে রবির পাশে, আর একটি ঘর নিল এখানে চন্দ্রের পাশে। তখন বাকি গ্রহরা বলল যে বুধ যদি দুটো করে ঘর নেয় তো আমাদেরও দুটো করে ঘর চাই। তাহলে আমরা কি পেলাম? বুধের ঘর হলো এখানে মিথুন এবং এখানে কন্যা, এই দুটোর মালিক হলো বুধ। তখন শুক্র বলল যে আমারও দুটো ঘর চাই, শুক্র নিল বৃষ এবং হচ্ছে তুলা, এই দুটো ঘরের মালিক হলো শুক্র, বৃষ এবং তুলা। তখন মঙ্গল বলল আমারও দুটো ঘর চাই, সে নিল মেষ এবং বৃশ্চিক, এই দুটো ঘরের মালিক হলো মঙ্গল, এই দুটো ঘরের হলো মালিক মঙ্গল। তখন বৃহস্পতি বলল যে আমারও দুটো ঘর চাই, সে নিল এখানে মীন এবং ধনু, ধনু এবং মীন, মীন এবং ধনু মালিক হলো বৃহস্পতি। তখন শনি বলল আমারও দুটো ঘর চাই, তখন মকর এবং কুম্ভ এই দুটো ঘর নিল কে? শনি। তখন
এই দুটো ঘরও নিয়ে নিল শনি, কিন্তু বাকি পড়ে থাকলো দুটো গ্রহ রাহু এবং কেতু, তাদের জন্য তো কোনো ঘরই থাকলো না। তখন সেই সময় রবি বলল যে দেখো যে প্রথম দুটো ঘরের বায়না শুরু করেছো বুধ তুমি, সুতরাং তোমাকে রাহুকে জায়গা দিতে হবে তোমার ঘরে। তখন সে এখানে মিথুনে এবং কন্যাতে রাহুকে জায়গা দিল, কিন্তু মনে রাখবে যে মিথুন হলো রাহুর স্বক্ষেত্র, এখানে বুধ অপেক্ষা রাহু বেশি শক্তিশালী, এবং এটা হলো রাহুর স্বক্ষেত্র, কিন্তু এখানে রাহু অপেক্ষা বুধ বেশি শক্তিশালী। তারপরে কেতুর কি হলো তা আমরা জানবো, কিন্তু দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি প্রথমে দেবদাস বাবুকে আমার অসংখ্য নমস্কার জানাই। আর আমি গৌরীশঙ্কর পাল বলছি হেদুয়া থেকে। গৌরী শঙ্কর পাল, বলুন। আমার জন্ম তারিখ গৌরী শঙ্কর পাল, হ্যাঁ আচ্ছা বলুন। 1 সেপ্টেম্বর 1972। 1 সেপ্টেম্বর 1972। 72, হ্যাঁ। 2:45 2:45। কোথায় জন্ম? হ্যাঁ, কলকাতা। কলকাতা। কি জানতে চাইছেন? আচ্ছা, আমার অর্থনৈতিক জীবন আর বিবাহ জীবন কেমন কাটবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো যে 1 সেপ্টেম্বর 1972 সেদিনকে ফ্রাইডে বা শুক্রবার ছিল। হ্যাঁ, শুক্রবার। এবং তোমার কি বৃষ রাশি এবং ধনু লগ্ন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে, আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা যাদের তোমাদের অর্থনৈতিক জীবন সম্পর্কে প্রশ্ন আছে। তাহলে তোমার হলো বৃষ রাশি এবং ধনু লগ্ন, মৃগশিরা অর্থাৎ 5 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, এবং কৃষ্ণপক্ষে নবমী তিথিতে জন্ম, এবং তোমার বৈশ্য বর্ণ ও দেবগণ। এখানে আমি আলোচনা শুরু করছি, শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা যাদের তোমাদের এই বিষয়ে প্রশ্ন রয়েছে। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। তাহলে তোমার লগ্ন কোনটা? তোমার এখানে লগ্ন হলো এটি। তাহলে যে কোনো মানুষের ক্ষেত্রে আবার সেই রকমই যে তোমাকে বিচার করতে হবে কর্মজীবন হচ্ছে 10 নম্বর ঘর থেকে, এবং তোমাকে আয় বিচার করতে হবে 11 নম্বর ঘর থেকে। কিন্তু ধন কোন ঘর থেকে বিচার করতে হয় তা আমি ইতিপূর্বে তোমাদের বলেছি যে ধন বিচার করতে হয় সর্বদা লগ্ন থেকে 2 নম্বর ঘর থেকে। তাহলে আগে আমরা দেখব যে ওর এখানে কর্মজীবন কি রয়েছে। তাহলে এখানে লগ্ন হলো এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা ঘুরতে ঘুরতে এখানে 10 নম্বর ঘরে এসে পৌঁছেছি। আর এখানে এই 10 নম্বর ঘরের মালিক হলো বুধ, তা তো আমরা এইমাত্র শিখেই ফেললাম। তাহলে সেই বুধ এখানে বসে আছে এই ঘরে, এবং বুধের সাথে আছে কেতু, অর্থাৎ এর উল্টো দিকে আছে রাহু। রাহুর দৃষ্টি এসে বুধের ওপর পড়ে কি সৃষ্টি করেছে? নাশ যোগ। যারা তোমরা এখনো পর্যন্ত নোট করে নাওনি, তোমরা নোট করে নাও যে বুধ প্লাস রাহু বা বুধ প্লাস কেতু ইজ ইকুয়াল টু নাশ যোগ। অর্থাৎ এক্ষেত্রে বুদ্ধি নাশ করে থাকে, ধন নাশ করে থাকে, ক্ষতি, সার্বিক ক্ষতি সাধন করে থাকে এই নাশ যোগ। তাহলে এটি তোমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে তোমার জীবনে সার্বিক ক্ষতি নিয়ে আসবে এই নাশ যোগ। অর্থাৎ আমরা দেখলাম যে তোমার এখানে কর্মপতি ভালো অবস্থায় নেই, তবু আমি বলছি যে তোমার জীবনে ভালো উন্নতি আছে। কি জন্য তোমার জীবনে ভালো উন্নতি আছে? অতীব মহত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ যে তোমার লগ্নে এখানে বৃহস্পতি বসে আছে, আর এটি বৃহস্পতি নিজের ঘর। আর লগ্নে যদি কারো বৃহস্পতি থাকে আর তা যদি ভালো থাকে, বক্রী না থাকে, অথবা যদি নিচস্থ না থাকে, অথবা যদি কোনো খারাপ গ্রহ দ্বারা যুক্ত না থাকে, তো তাকে জীবনে বহু সমস্যা থেকে মুক্ত করে তাকে উন্নতি প্রদান করবে এবং তাকে স্বমহিমায় বিকশিত করবে। এবার দেখব যে কি আছে তোমার বিবাহিত জীবন। অর্থাৎ এখানে বুধের যদি তুমি প্রতিকার করতে পারো তো এই বৃহস্পতির সম্পূর্ণ লাভ তুমি ওঠাতে পারবে বা তুমি সমস্ত লাভ গ্রহণ করতে পারবে। কিন্তু কি আছে তোমার বিবাহ ও বিবাহিত জীবনে এবং তোমার অর্থ সঞ্চয়?
তোমার এখানে বৃহস্পতি ভালো আছে, যা তোমার অর্থ সঞ্চয় সহায়তা করবে, কিন্তু সেই সঞ্চিত অর্থ মাঝে মাঝেই খরচা করে দেবে কে? শনি। কারণ তোমার জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে 1 2 3 4 5 6 এই 6 নম্বর ঘরে শনি এবং চন্দ্র একসাথে আছে, এবং শনি তোমার ধনপতি, মানে লগ্ন থেকে অ্যান্টি ক্লক 2 নম্বর ঘরের মালিক। এটি হলো বিষ যোগ। ঠিক যেরকম একটি স্বাস্থ্যবান মানুষও যদি বিষ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে তাহলে সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে, ঠিক সেরকম তোমার এখানে স্বাস্থ্যবান বৃহস্পতি তোমাকে সুফল দেবে, কিন্তু বিষ যোগ মাঝে মাঝেই তাকে দুর্বল বা নিস্তেজ করে দেবে। সেজন্য অবশ্যভাবে তুমি এই বিষ যোগের প্রতিকার করবে, এবং এটি তোমার মানসিক শান্তিকে নষ্ট করবে এবং বিবাহিত জীবনে মানসিক দ্বন্দ্ব নিয়ে আসবে, মানসিক বিচ্যুতি। কেন? কি জন্য? কারণ এই চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে। একটি রোমান্স, একটি প্রেম, একটি সম্পর্ক সর্বদা মনের উপর নির্ভর করে। একটি মিষ্টি কথা, একটি প্রেম একটি মানুষকে আরেকটা মানুষের কাছে নিয়ে যায়, আর একটি খারাপ কথা, একটি কর্কশ কথা একটি মানুষ থেকে একটি মানুষকে দূরে সরিয়ে দেয়। সুতরাং সেক্ষেত্রে অবশ্যভাবে তোমার এখানে বিষ যোগের প্রতিকার প্রয়োজন। আর সমুদ্রের মতো বোধহয় মানে জ্যোতিষশাস্ত্রের পুরো ভান্ডারটা আপনি রপ্ত করে রেখেছেন। তাহলে আমি যে জায়গাটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো যে আমরা তো বললাম যে এরপরে কেতুর অবস্থাটা কি হবে সেটা তো আমাদের জেনে নিতে হবে। তখন রবি বলল যে বৃহস্পতি তুমি হলো গ্রহদের মধ্যে সবথেকে বড়, সুতরাং তুমি তোমার ঘরে এবারে কেতুকে জায়গা দাও। সেজন্য যে এটি হলো কেতুর নিজের ঘর এটি, তবে এটি নয় কিন্তু রাহুর ক্ষেত্রে এখানে দুটি ঘর হলো রাহুর, তবে রাহু এখানে বেশি শক্তিশালী, বুধ কম শক্তিশালী। এখানে বুধ বেশি শক্তিশালী, রাহু কম শক্তিশালী, কিন্তু একমাত্র ধনু হলো কেতুর নিজের ঘর। এ তো আমরা জেনে ফেললাম, কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় যে আমরা সমস্ত লগ্নের মারক গ্রহকে জেনে ফেলেছি। যেহেতু তোমাদের কাছে প্রশ্ন রেখেছি তো আজকে আর একবার আমি তোমাদেরকে বলে দেব যে মেষ লগ্নের পক্ষে মারক গ্রহ হলো বুধ, শুক্র এবং শনি। বুধ, শুক্র এবং শনি হলো মেষ লগ্নের পক্ষে মারক গ্রহ। বৃষ লগ্নের পক্ষে মারক গ্রহ হলো চন্দ্র। এক্ষেত্রে চন্দ্র একাই মারক, একা, অর্থাৎ চন্দ্র যদি একাই দুর্বল হয়ে যায় তাহলে সে এই বৃষ লগ্নের ব্যক্তিকে, তা সে পুরুষ হোক বা নারী, তাকে মৃত্যু সম যন্ত্রণা প্রদান করতে পারে বা প্রদান করবার ক্ষমতা রাখে। পারে বলতে হতে পারে, হয়তো হবে, এমন নয় যে মৃত্যু সম যন্ত্রণা প্রদান করবার ক্ষমতা রাখে। এবার হচ্ছে মিথুন। মিথুন লগ্নের পক্ষে মারক গ্রহ হলো চন্দ্র, তবে অতীব মহত্বপূর্ণ বিষয় যে এক্ষেত্রে কিন্তু চন্দ্র একা নয়। যখন চন্দ্র জন্মকুণ্ডলিতে শনি, রাহু বা কেতু বা অন্য কোনো খারাপ গ্রহের সাথে যুক্ত হয়ে যাবে, কোনো পাপক গ্রহের সাথে যুক্ত হয়ে যাবে, বা যদি এক ঘরে তিনটির বেশি গ্রহ থাকে, যে ঘরে চন্দ্র আছে সে ঘরে যদি তিনটির বেশি গ্রহ থাকে, বা যদি অমাবস্যার এই চন্দ্র হয়, তাহলে তা মারক হিসেবে দেখা দেবে। আরো আমরা জানবো, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে শিউলি বালা। শিউলি বালা। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ বালা। আচ্ছা, বলুন। আচ্ছা, আমার মেয়ের জন্ম হচ্ছে 5 জুলাই 1975, সকাল 5টা 5। 5th 5 5th হ্যাঁ 5 জুলাই 5th জুলাই 1975। সময় হচ্ছে সকালবেলা 5টা 5-এ। সকাল 5টা 5। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। কি জানতে চাইছেন রবীন্দ্রনাথ বাবু? আমি মোটামুটি মানে কি আছে এইটাই জানতে চাই। যে কোনো একটি প্রশ্ন করবে, মনে রাখবে অনেক ভক্ত ওয়েট করছে। আরেকটা জিনিস বলি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা কবে হবে একটুখানি যদি বলেন ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি বলো যে 5th জুলাই 1975 সেদিন কি স্যাটারডে বা শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। এবং হচ্ছে ওর কি মেষ রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমরা কি বিয়ের জন্য চেষ্টা করছো? হ্যাঁ, করছি। কিন্তু কি দেখছো যে তোমাদের চেষ্টার পরেও একখানা বাধা দেখা দিচ্ছে। আচ্ছা, কি তাই তো? ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বাধা তাহলে দেখা এখানে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, আমি সে বিষয়ে আলোচনা করছি যে ওর হচ্ছে মেষ রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন, ভরণী অর্থাৎ হচ্ছে 2 নম্বর নক্ষত্রে ওর জন্ম এবং হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে জন্ম এবং হচ্ছে ক্ষত্রিয় বর্ণ এবং হচ্ছে নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। আবার তোমরা দেখে নাও যে গ্রহরা কিভাবে আমাদের জীবনে কথা বলে ওঠে। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে সেটি হলো যে ওর এখানে লগ্ন হলো কোনটা, লগ্ন হলো এটা। আর এইখানে এই মিথুন লগ্নে বসে আছে শনি এবং রবি। আমি ইতিপূর্বে তোমাদেরকে বহুবার বলেছি যে লগ্নে যদি শনি থাকে অথবা যদি লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘরে যদি শনি থাকে তাহলে তা বিবাহ এবং বিবাহিত জীবনে সমস্যা দিয়ে থাকে। না, কি সুন্দর প্রমাণ আপনি সত্যি। এবং এখানে তার সাথে রবি যুক্ত হয়ে 20 যোগ সৃষ্টি হয়েছে। 28 বছর বয়স এখনো বলছেন বাধা হয়েছে। হ্যাঁ, তাহলে তার হচ্ছে অভিভাবক বলছেন যে এখানে বাধা দেখা দিচ্ছে। আমি তোমাদের বহুবার বলেছি যে লগ্নে যদি শনি থাকে, যারা তোমরা তোমাদের জীবনে কাউকে ভালোবেসে দুঃখ পেয়েছে, যাদের জীবনের সাথে সেই উত্তম কুমারের শব্দ প্রদীপ মিল আছে, যে উভয় উভয়কে ভালোবাসা সত্ত্বেও কোথা থেকে সামাজিক কারণ বা কোনো কারণ তোমাদেরকে মিলতে দেয়নি, বা বিবাহের ক্ষেত্রে কার্ড ছাপা হয়েও বা বাড়ি বুকিং করেও সেই বিয়ে বাড়ি ভাড়া বুকিং করেও বিয়ে ভেঙে গিয়েছে, বিয়ে শপিং করেও বিয়ে ভেঙে গিয়েছে, লগ্ন ভ্রষ্ট হয়ে যায় অনেকে। তোমরা অবশ্য ভাবে দেখো যে তোমাদের জন্মকুণ্ডলিতে বিবাহ স্থানে শনির প্রভাব আছেই, হয়তো আছে, হতে পারে, এমন কোনো বিষয় নেই। তাহলে ওর কিন্তু যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, 28 প্লাস 29 বছর বয়সে ও এসে যাচ্ছে। সুতরাং অবশ্যভাবে তুমি আর দেরি না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজিস্টের সহায়তা নেবে। আর বিয়ে হলেই কিন্তু শেষ কথা নয়, বিয়েতে বাধা আছে, সেক্ষেত্রে প্রতিকারে বিবাহ সম্ভব, এটাই শেষ নয়। দেখতে হবে বিবাহিত জীবনে সুখ শান্তি। সেজন্য অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজিস্টের সহায়তা নেবে এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের সমস্যা আছে, তোমরাও সেই জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজিস্টের সহায়তা নেবে এবং তোমরা দেখলে যে গ্রহরা আমাদের জীবনে কিভাবে কথা বলে ওঠে। তাহলে যেটি এবারে আলোচ্য বিষয় এবং হচ্ছে যে এই যে কর্কট যে লগ্ন, এর পক্ষে মারক গ্রহ শনি, সিংহ লগ্নের পক্ষে মারক গ্রহ হলো বুধ এবং শুক্র। বিশেষত এই বুধ এবং শুক্র যদি লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 এখানে যদি বুধ এবং শুক্র একসাথে থাকে, এবং হচ্ছে যে কন্যা লগ্নের পক্ষে মারক গ্রহ শুক্র, তাও আমি তোমাদেরকে বলেছি যে এক্ষেত্রে রাজ্যকারক গ্রহ শুক্র, মারক গ্রহ শুক্র। অর্থাৎ ঠিক যেরকম 1 গ্লাস জল আমাকে এবং এই সমগ্র মানব জাতিকে দিতে পারে জীবন, আর 1 নদী বা 1 সমুদ্র জল তা আমাদেরকে দিয়ে থাকে মৃত্যু। সুতরাং সেই রকমই শুক্র বিভিন্ন অবস্থায় অবস্থান করে একজন কন্যা লগ্ন ব্যক্তিকে মারক ফল বা রাজ্যকারক ফল দিয়ে থাকে। এরপরে হচ্ছে যে তুলা লগ্ন, এর পক্ষে মারক গ্রহ হলো মঙ্গল। এরপরে হলো বৃশ্চিক লগ্ন, এক্ষেত্রে মারক গ্রহ হলো বুধ, শুক্র এবং হচ্ছে মঙ্গল। এইভাবে আমি তোমাদেরকে সবগুলো লগ্নে মারক গ্রহ সম্পর্কে বলেছি। কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় যে দেবদাস বাবু, আপনি আমাদেরকে বলেছেন যে এই মকর লগ্নের পক্ষে মারক গ্রহ হলো রাহু এবং শনি, কিন্তু আপনি কেতুর কথা এখনো পর্যন্ত বলেননি যে কোন লগ্নের পক্ষে মারক গ্রহ কেতু। তাহলে কি কেতুর কোন প্রকার মারক ফল প্রদান করবার ক্ষমতা নেই? আর যদি নাই থাকবে তাহলে আমরা এত কেতুর জন্য গ্রহ প্রতিকার করব কেন? ও তো অতীব এক সাধারণ গ্রহ, যার কোন প্রকার মারক ফল প্রদান করবার ক্ষমতা নেই, যার প্রভাবকে চূর্ণ করা অতীব সোজা। হ্যাঁ, অতীব সোজা। তোমরা ঠিকই বুঝতে পেরেছো যে কেতুর প্রভাবকে চূর্ণ করা অতীব সোজা। এই কেতু কোন লগ্নের পক্ষে মারক নয়, কিন্তু মারক না হয়েও এ কিন্তু অতীব মারাত্মক হতে পারে। শুনে অবাক মনে হচ্ছে দেবদাস বাবু কি বলছেন। একেতে আপনি বলছেন যে কেতু কোন লগ্নের পক্ষে মারক নয়, আবার বলছেন যে মারাত্মক হতে পারে। আসল সত্যটা কি? আসল সত্য হলো কাঁচ। তোমরা দেখেছো যে কাঁচকে ভেঙে দেওয়া কোনো বিষয় নয়, তাকে তুমি যা কিছু দিয়ে আঘাত করো তো কাঁচ টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। কিন্তু মনে রাখবে, কাঁচ যখন ভেঙে যাবে তা কিন্তু অতীব মারাত্মক হিসেবে দেখা দেবে। আর ঠিক
সেই রকমই মারাত্মক হলো কেতু, যা মারক না হয়েও আমাদেরকে মারক ফল প্রদান করে। অর্থাৎ তোমরা নোট করে নাও যে কেতু সমগ্র লগ্নের ক্ষেত্রে বা সমস্ত লগ্নের ক্ষেত্রে মারক ফল প্রদান করবার একাই ক্ষমতা রাখে। কি ধরনের মারক ফল? সমস্ত ধরনের স্কিন ডিজিজ এবং লেপ্রসির জন্য দায়ী হলো কেতু। আর যদি তুমি এই রোগ দ্বারা জর্জরিত হয়ে যাও, তো হাজার বিজ্ঞান চর্চার পরেও সমাজ তোমাকে ঘৃণা করবে, তোমার আত্মীয় স্বজন তোমার থেকে দূরে সরে যাবে। সমস্ত প্রকার মিথ্যে বদনামের জন্য দায়ী থাকে হচ্ছে কেতু। শনি আছে, তার সাথে কেতু। বিশ্বাসঘাতকতা, যাকে তুমি বিশ্বাস করতে, তা সে প্রেমের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে, সমস্ত প্রকার বিশ্বাসঘাতকতার জন্য দায়ী থাকে কেতু। এই কেতুর অতীব বিষদায়ক ফল আছে। ঠিক যেই রকম কাঁচ ভেঙে যাওয়ার পরে তা তোমার প্রভূত ক্ষতি সাধন করতে পারে, তোমার শরীরে বিভিন্ন জায়গাকে সে ক্ষত বিক্ষত করতে পারে, তোমাকে অন্ধ পর্যন্ত করতে পারে। তো জেনে রাখো যে জন্ম অন্ধত্ব বা জন্মের পরে কোনো অ্যাক্সিডেন্টে যদি চোখের কোনো প্রকার ক্ষতির মাধ্যমে মানুষ অন্ধ হয়ে যায়, তার জন্য দায়ী থাকে কেতু। ইতিপূর্বে আমি তোমাদের রবির কথা বলেছিলাম। রবি দ্বারা যদি তোমার চোখ আক্রান্ত হয়, তো তুমি তোমার ক্ষীণ দৃষ্টিশক্তি তোমার থাকবে, তুমি অন্ধ হয়ে যাবে না। রবি দ্বারা যদি তুমি আক্রান্ত হও, তো তোমার চোখের সমস্যা দেখা দেবে, দৃষ্টিশক্তি সমস্যা দেখা দেবে, তোমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাবে। কিন্তু অন্ধত্ব একমাত্র প্রদান করতে পারে কেতু, যদি তা রবির সাথে যুক্ত হয়ে গিয়ে তা যদি মারক হিসেবে দেখা দেয়। অতীব মহত্বপূর্ণ জায়গা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু সবকিছু সময়ের হাতে এবং আলোচনা আরো করব, কিন্তু আজকে নয়, আগামী দিন। এবং অনেক বিষয় কিন্তু আপনার কাছ থেকে জানা যায় জ্যোতিষ শাস্ত্রে, এটা মানে অনস্বীকার্য। যাই হোক, আমাদের সময় শেষ। নতুন দর্শক যারা আছেন তারা কিভাবে যোগাযোগ করবেন একটু বলে দেবেন। তাহলে তো তোমরা জানো যে কলকাতাতে 3টে অফিস ছাড়াও আমার আরেকটি অফিস আছে, সেটি হলো হুগলি জেলার শ্রীরামপুরে। তার সাথে সাথে সোজারাতে যেরকম তোমরা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে সোজারাতে গিয়েছিলে মাহেশের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা দর্শনের জন্য, ঠিক সেই রকমই তোমাদের জন্য আমন্ত্রণ থাকছে আগামী উল্টো রথে। সেদিনও তোমরা অবশ্যভাবে আসবে। আমার শিবিরটি থাকছে মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে ডান হাতে এবং মন্দির থেকে বেরিয়ে আসতে বাম হাতে। আমার সেই শিবির থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাবে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি মেডিকেল সার্ভিস, শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ এবং হচ্ছে পানীয় জল ও অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা। এছাড়া তোমরা কবে সেই শিবিরের অনুষ্ঠান দেখতে পাবে তা তো অজয় ভদ্র তো বলে দিলেন। আগামী সোমবার শুক্র 3:05 থেকে 3:35 পর্যন্ত দেখানো হবে। তাহলে এবারে আমি তোমাদেরকে ঠিকানাগুলো বলে দিচ্ছি যে শ্রীরামপুরে আমার যেটি ঠিকানা সেটি হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। আমার যেটি বাস স্টপ সেটি হলো মাসির বাড়ি বাস স্টপ, অর্থাৎ হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। সেটি হলো মাসির বাড়ি বাস স্টপ। মাসির বাড়ি বাস স্টপে এসে 130 নেহেরু নগর ভাতৃসংঘ ক্লাবের কাছে। এছাড়া তোমরা আমাকে পাবে উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে। সেখানকার আমার যেটি ঠিকানা সেটি হলো জুপিটার 182A আচার্য প্রফুল্লচন্দ্র রোড, ফরিয়াপুকুর বাস স্টপ। সেটি হলো ফরিয়াপুকুর বাস স্টপে এসে টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড। এছাড়া তোমরা আমাকে পাবে সল্ট লেকে। সেখানকার আমার যেটি ঠিকানা সেটি হলো যে গুড লাক পয়েন্ট এ ফর অ্যাপেল, ই ফর ইগল, AE 497 কোয়ালিটি বাস স্টপ। সেটি হলো কোয়ালিটি বাস স্টপে এসে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তা, সেক্টর 1, সল্ট লেক। এছাড়া তোমরা আমাকে পাবে বিরাটিতে। সেখানকার আমার যেটি চেম্বারের নাম সেটি হলো ক্যালকাটা ফরচুন গার্ড। সেটি হলো ক্যালকাটা ফরচুন গার্ড 289 মধুসূদন ব্যানার্জি রোড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। সেটি হলো সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের উল্টো দিকে এবং বিরাটি মোড় ও বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। আবার আপনার জ্ঞান ভান্ডার নিয়ে আগামী বৃহস্পতিবার আসবেন, এই আমন্ত্রণ জানিয়ে শেষ করব। সমস্যা এবং সমাধান অপেক্ষা করুন বৃহস্পতিবার 10:15-তে। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি।